নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদের সাহেব আমি রাজাকারের সন্তান নই বললেন কাদের মির্জা। জানাবো জাতীয় নেতারা কেন চুপ করে বসে আছেন প্রশ্ন কাদের মির্জার। রয়েছে 23 শর্তে ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি। এছাড়া জানাবো হাজী সেলিমের 10 বছরের সাজা বহাল আত্মসমর্পণের নির্দেশ। থাকছে জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর অরুচিকর মন্তব্য রুহুল কবির রিজভীর। আরও রয়েছে মাউন্ট এলিজাবেথে মওদুদের অবস্থার অবনতি। থাকছে দুদকের মামলায় এসআই এর কোটিপতি স্ত্রী কারাগারে এবং সবশেষে জানাবো জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিক ছিলেন না মন্তব্য নৌ প্রতিমন্ত্রীর। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ প্রকাশ করে ছোট ভাই কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের সাহেব আমি রাজাকারের সন্তান নই, আপনি পদ পদবীর জন্য মেনে নিতে পারেন, আমি মেনে নেব না। মঙ্গলবার সকালে বসুরহাটে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি বসুরহাটের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, আমার রাজনীতির উৎসাহদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই রত্ন সজীব ওয়াজেদ জয় ও সাইম ওয়াজেদ পুতুল। এরা দেশকে ভালোবাসেন, আমি তাদেরকেই অনুসরণ করি। কাদের মির্জা বলেন, আমি মুজিব বর্ষ পালনের জন্য মেলা ও সাংস্কৃতিক মঞ্চ করেছি। বাদল রাহাতের নেতৃত্বে সোমবার রাতে অস্ত্রধারীরা সেটি ভেঙে দিয়েছে। তারা সিসি ক্যামেরা ভেঙেছে, অস্ত্র হাতে দোকান অফিস ভাঙচুর করেছে। সংবাদ সম্মেলনে কাদের মির্জা বলেন, আমি কথা বলতেছি জনস্বার্থে, প্রতিপক্ষ কথা বলতেছে নিজস্ব স্বার্থে। তবে জাতীয় নেতারা কেন চুপ করে আছে তা আমি জানি না। ওনাদের হস্তক্ষেপে যারা অপরাজনীতি করে তাদের সাথে আমি রাজনীতি করতে পারবো না। আওয়ামী লীগে থাকতে না পারলেও আমি ঠিক করেছি কিছু শিক্ষকদের নিয়ে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ করব। প্রয়োজনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হিসেবে আমি কাজ করব। তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক দুজনেই জাসদের লোক, দুজনেই হাইব্রিড। খিজির হায়াত জাসদের প্রচারণায় এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তাদের এই কমিটি আমরা মানি না। আমরা গঠনতান্ত্রিক উপায়ে এখানে কমিটি করেছি। সেই কমিটির নেতৃত্বে এখানে আওয়ামী লীগ চলবে, এটাই হলো শেষ কথা। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এই কমিটি করা হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে 23 শর্তে ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি। রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশ করতে হলে 23টি শর্ত মানতে হবে দলটিকে। দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিএনপিকে সমাবেশের এই অনুমতি দেওয়া হয়। এর আগে গত 7 মার্চ সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। আবেদনে মোহাম্মদপুর থানাধীন শহীদ পার্ক মাঠে আগামী 10 মার্চ দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ করার কথা জানায় দলটি। সেই আবেদনের প্রেক্ষিতে ডিএমপি 23টি শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সভাপতিত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সব সিটি কর্পোরেশনের দলীয় মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএম এ রাজ্জাক যুগান্তরকে বলেন, সমাবেশ পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি মুন্সী বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএফএম আব্দুল আলীম নকি। কর্মসূচি সফলের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজনীতিতে তেমন বড় কোনো কর্মসূচি ছিল না বিএনপির। এছাড়া করোনাকালে তারা বিক্ষোভ সমাবেশ সহ শুধু সাংগঠনিক তৎপরতার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সমাবেশের মাধ্যমে রাজধানীতে বড় শোডাউন করতে চায় মহানগর বিএনপি। হাজী সেলিমের 10 বছরের সাজা বহাল আত্মসমর্পণের নির্দেশ। অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঢাকা 7 আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমকে বিচারিক আদালতের দেওয়া 10 বছর কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া 10 লাখ টাকার জরিমানাও বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে সম্পদের তথ্য গোপনের দায়ে তাকে আরও যে 3 বছর সাজা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। রায়ের কপি পাওয়ার 30 দিনের মধ্যে হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন উচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে সকাল 11টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। হাজী সেলিমের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল বাসেত মজুমদার ও আইনজীবী সাইদ আহমেদ রাজা।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস। গত 24 ফেব্রুয়ারি এই শুনানি শেষ হলে বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য 9 মার্চ দিন ধার্য করেছিলেন। 2007 সালের 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। এ মামলায় 2008 সালের 27 এপ্রিল 13 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। 2009 সালের 25 অক্টোবর হাজী সেলিম এর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। 2011 সালের 2 জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তী সময় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে 2015 সালের 12 জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আপত্তিকর, অরুচিকর মন্তব্য রুহুল কবির রিজভীর। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন তা শুধু নজিরবিহীন নয়, আপত্তিকর, অরুচিকর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কথা বাদেই দিলাম, একজন রাজনীতিবিদ হিসেবেও তিনি এ ধরনের কথা বলতে পারেন বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী বলেছেন, 25 মার্চ যখন দেশবাসী রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তখন চট্টগ্রামে জিয়াউর রহমান গুলি করেছেন। কত বড় ইতিহাস বিকৃতকারী প্রধানমন্ত্রী তিনি। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঐতিহাসিক 7 মার্চের আলোচনা সভায় প্রধানমন্ত্রী 71-এ জিয়াউর রহমানের ভূমিকা প্রসঙ্গে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হামলা ঠেকাতে দেশের মানুষ 1971 সালের 25 মার্চ সারা দেশের রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল। এর মধ্যে চট্টগ্রামে যারা ব্যারিকেড দিচ্ছিল তাদের উপর যারা গুলি চালিয়েছিল তার মধ্যে জিয়াউর রহমান একজন। সেদিন জিয়া অনেককে গুলি করে হত্যা করে। শুধু তাই নয়, 25 ও 26 মার্চ এই দুদিনেই হত্যাকাণ্ড চালায় জিয়াউর রহমান। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, শেখ হাসিনার তো কিছুই বলার নেই, তিনি প্রতিদিন বানানো মিথ্যাচারে এই কথাগুলো বলেছেন। রিজভী বলেন, আসলে আল জাজিরায় এই সরকারের কুকীর্তি নিয়ে চারদিক থেকে এত ধিক্কার উঠেছে, বিশেষ করে আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ ছিলেন জাতীয় পর্যায়ে তাদের সন্তানরা যেসব বই লিখছেন এবং শেখ হাসিনার ক্যাবিনেটে যেসব মুক্তিযোদ্ধা ছিলেন তারা যেসব বই লিখছেন, সেখানে জিয়াউর রহমানকে যেভাবে মহিমান্বিত করেছেন স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার যেসব অবদান, শেখ হাসিনা এগুলোকে ঢাকা দিতে পারেন না, আড়াল করতে পারছেন না, তাই উনারা তো গাত্রদাহ। রিজভী বলেন, 25 মার্চ জিয়াউর রহমানের ঘোষণা একটি ঐতিহাসিক ঘোষণা। রাজনীতিবিদ, গবেষক সবাই এটাকে শুধু স্বীকারই করেন না, তারা এটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শুধুমাত্র শেখ হাসিনা করেন না। ইতিহাস গবেষণা, বিশেষ করে শেখ হাসিনার ক্যাবিনেটের বিশেষ ব্যক্তিদের গবেষণায় এবং স্মৃতিচারণে মেজর রফিকুল ইসলামের বইতে, একে খন্দকারের বইতে স্পষ্টভাবে জিয়াউর রহমানের বিষয় উঠে এসেছে। সুতরাং শেখ হাসিনার তো কিছুই বলার নেই, তাই প্রতিদিন বানানো মিথ্যাচার এই কথাগুলো বলছেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এখন সত্যি প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি। তাদের নেতা আজকের প্রধানমন্ত্রীর পিতৃ বৃহত্তর পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তাদের নেতা আজকের প্রধানমন্ত্রীর পিতা বৃহত্তর পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। যারা যুদ্ধ শুরু করেছেন প্রধানমন্ত্রী হতে দেয়নি, এটার কারণেই তাদের ক্ষোভ। জিয়াউর রহমান জানজুয়াকে হত্যা করে স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী বলছেন যারা চট্টগ্রামে ব্যারিকেড দিয়েছেন তাদের নাকি হত্যা করেছেন। জিয়াউর রহমানের শত্রুরাও একথা বলতে পারবেন না। যে ব্যক্তি পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডারকে হত্যা করে স্বাধীনতার ঘোষণা দিলেন তার প্রতি কিভাবে কলঙ্ক লেপন করলেন। তাই বুঝতে হবে শেখ হাসিনারাই ছিলেন বৃহত্তর পাকিস্তানের পক্ষে, এজন্য যারা স্বাধীনতার ঘোষণা দিলেন, যারা মুক্তিযুদ্ধে গেলেন তাদের প্রতি চরম ক্ষোভ তাদের, এজন্য জিয়াউর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন তারা। মাউন্ট এলিজাবেথে মওদুদের অবস্থার অবনতি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে বিশ্ব সেরা এই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই আইনমন্ত্রীর শরীর হঠাৎ সোমবার খারাপের দিকে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান। তিনি মঙ্গলবার দুপুরে টেলিফোনে যুগান্তরকে বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তার ফুসফুসে পানি জমেছে, এছাড়া তিনি হার্টের সমস্যায় ভুগছেন। রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত বছরের 29 ডিসেম্বর মওদুদ আহমেদকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছিল। তিনি সেখানে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নেন। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়। 13 জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে হস্তান্তর করা হয়। 20 জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এরপর আবার 21 জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য 2 ফেব্রুয়ারি রাত 12টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থাকার পর এলিজাবেথে চিকিৎসা নেন। সঙ্গে তার স্ত্রী হাসনাত জসিমউদ্দিন রয়েছেন। দুদকের মামলায় এসআইয়ের কোটিপতি স্ত্রী কারাগারে। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সিআইডির উপপরিদর্শক
এসআই মোহাম্মদ নওয়াব আলীর কোটিপতি স্ত্রী গোলজার বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা 11:30টার দিকে গোলজার বেগম চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে গোলজার বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গোলজার বেগম চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। তার স্বামী নওয়াব বর্তমানে ঢাকায় সিআইডির এসআই পদে কর্মরত আছেন। দুদকের আইনজীবী মামুনুল হক বলেন, দুর্নীতির মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে আসামি গোলজার বেগম জামিন চান। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়, পরে আদালত গোলজার বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বলেন, এই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে গোলজার বেগম, তার স্বামী এসআই নওয়াব আলী সহ 4 আসামির বিরুদ্ধে গত 25 ফেব্রুয়ারি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামিরা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর আসামি গোলজার বেগম আজ আত্মসমর্পণ করেন। এই মামলায় আগামী 6 এপ্রিল শুনানির পরবর্তী তারিখ ধার্য রয়েছে। দুদক সূত্র জানায়, 1992 সালে কনস্টেবল পদে যোগ দেন নওয়াব আলী। তিনি দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার মালিক সাজিয়েছেন স্ত্রী গোলজার বেগমকে। মাছ চাষ থেকে 1,10,00,000 টাকা আয় করেছেন বলে কাগজপত্রে দেখালেও বাস্তবে মাছ চাষের অস্তিত্ব পাওয়া যায়নি। তারপরও মাছ চাষ করা হয় মর্মে কর কর্মকর্তারা প্রতিবেদন দিয়েছেন। এসআই নওয়াব আলী, তার স্ত্রী গোলজার বেগম, কর অঞ্চল 1 চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার বাহারউদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপঙ্কর ঘোষকে আসামি করে আদালতে দুদক অভিযোগপত্র দিয়েছে। দুদক তদন্তে পেয়েছে নওয়াব আলীর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের কেকানিয়া এলাকায়। ওইখানে 2013 সালে নিজের নামে 6.90% জমির উপর একটি দোতলা বাড়ি নির্মাণ করেছেন। স্ত্রী গোলজারের নামে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে 354 শতক জমি, চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকায় পার্কিং সহ 1100 বর্গফুটের ফ্ল্যাট, একই এলাকায় 4 শতক জমি রয়েছে। গোলজারের নামে একটি মাইক্রোবাস রয়েছে। দুদকে জমা দেয়া হিসেব বিবরণীতে গোলজার দাবি করেন, তিনি মিরসরাইয়ের পশ্চিম ইসাখালীর মদ্দারহাটে হারেস আহমদ, আমিনুল হক, জাহাঙ্গীর আলম, শওকত আকবর সহ 7 জনের সাথে চুক্তি করে একটি জলমহাল ইজারা নিয়েছেন, মাছ চাষ করেছেন। কিন্তু তদন্তে উঠে আসে, হারেস আহমদ সহ যেসব ব্যক্তিদের সাথে চুক্তি দেখানো হয়েছে তারা 20 বছর আগে মারা গেছেন। জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিক ছিলেন না, মন্তব্য নৌ প্রতিমন্ত্রীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিক ছিলেন না, তিনি পাকিস্তানের নাগরিক। তার মা বাবাও ছিলেন পাকিস্তানি। তিনি যদি বাংলাদেশী নাগরিক হতেন তাহলে তার মা বাবার কবর পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসতেন। অতীতে অনেক মুক্তিযোদ্ধার কবর পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয়েছে, কিন্তু জিয়াউর রহমানের মা বাবার কবর তো আর বাংলাদেশে নিয়ে আসা হয়নি। বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিত উন্নয়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে 2030 সালের মধ্যে পুরো দেশের চেহারা পাল্টে যাবে। অতীতে সরকারের অপরিকল্পিত উন্নয়ন ভাবনা এবং প্রকল্পে লুটপাটের কারণে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছিলাম। এখন প্রতিটি প্রকল্প স্বচ্ছভাবে পরিচালিত হয়, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।